প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। তপু, কেমন আছেন? এই তো ভাই চলে যাচ্ছে করোনা কালে আমাদের শহরটা আজকে কেমন কুয়াশার চাদরে ঢেকে গেছে একদম একেবারে। পুরো শহরটাই আমরা উত্তরে দেখেছিলাম, এখন পুরো বাংলাদেশটাই কুয়াশার চাদরে ঢাকা। গতকালও ছিল, আজও ছিল। হয়তো কুয়াশা সরে গেলে হয়তো শীতের আমেজটা। আমি প্রথম আলোর রিপোর্ট একটু পড়ে শোনাই, হেডলাইন পড়ার আগেই। ঢাকায় ভূমধ্য সাগরের কুয়াশা এসেছে এবং ওখানে বলা হচ্ছে যে বুধবার বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ু দূষণের দিক থেকে শীর্ষস্থানে ছিল আমাদের ঢাকা এবং এই বায়ুকে দুর্যোগপূর্ণ বলা হচ্ছে। আমরা যাই একটু শিরোনাম পড়ি আপনার, তারপরে এ নিয়ে আমরা একটু আলাপ করব। প্রথম আলোতে হেডলাইন হয়েছে পদ্মা দুই পারের সংযোগ আজ। ফোর্বসের তালিকায় বিশ্বের ক্ষমতাধর নারী শেখ হাসিনা। করোনা রাজধানীতে প্রতি 10 লাখে প্রায় 33,000 আক্রান্ত। সমকাল হেডলাইন করেছে আসল অপরাধীরা থাকে ধরাছোঁয়ার বাইরে। রাজধানীর 29 মার্কেটে 3,478 অবৈধ দোকান, প্রায় 3,500। নারীরা না এগোলে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কালের কণ্ঠ হেডলাইন করেছে বাবা ছেলের অর্থ পাচার, ডিসেম্বরে স্কুলে ভর্তির লটারি। বাংলাদেশ প্রতিদিনে হেডলাইন হয়েছে সামনে চ্যালেঞ্জ বিনিয়োগ ও কর্মসংস্থানে। আমাদের সময় হেডলাইন হয়েছে শাহজালাল বিমানবন্দরে ঢিলে ঢালা স্বাস্থ্য পরীক্ষা। ইত্তেফাকে হেডলাইন হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন এ মাসেই। মানব জমিন হেডলাইন করেছে আজ সেতুতে যুক্ত হতে পারে পদ্মার দুই পার, মিয়ানমারকে চাপ দিতে পারছে না জাতিসংঘ, একজন নেতা বলেছেন, মানবাধিকার রোহিঙ্গা নেতা। দেশ রূপান্তর বলেছে নারী শিশু নির্যাতন বেড়েছে। সময়ের আলোতে হেডলাইন হয়েছে কুয়াশায় বিপর্যস্ত জীবন, যেটি আমরা আলোচনায় শুরুতে ছিলাম আর কি। আমার মনে হয় যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের একটু আমরা সতর্ক করতেই পারি, এই কুয়াশা জনিত সময়ে স্বাস্থ্য বালাই আরো একটু বাড়তে পারে, সে ব্যাপারে সবাই সচেতন থাকবেন। আমরা যদি কুয়াশার প্রসঙ্গে একটু আসি, এটা তো হবে এই শীতকালে কুয়াশা আসবেই। কুয়াশা আসে বা আসবে, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এর সাথে আপনি যেমনটি বলছিলেন প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী যে আসলে আমাদের বায়ু দূষণের মাত্রা তো আসলে প্রকট আকার ধারণ করেছে আর কি। বিশেষত আমরা এই যে শীতকালীন বা শুষ্ক মৌসুমে দেখি যে এই যে খোরাখড়ি, নির্মাণ কাজ এবং অন্যান্য কার্যক্রম যেগুলো থাকে সেগুলো অনেকটা অনিয়ন্ত্রিত বেপরোয়া পর্যায়ে চলে, যে কারণে আসলে আমরা দূষণ কিন্তু আসলে কমিয়ে আনতে পারি না আর কি। আমরা একটা সময় শুনেছিলাম যে বায়ু দূষণের মাত্রার জায়গা থেকে রাজশাহীটা বেশ ভালো অবস্থানে আছে এবং মুক্ত অবস্থানে রয়েছে। আমার মনে হয় যে ওই সিটি কর্পোরেশনের ওই অঞ্চলের যে রোল মডেল এবং তার একটি রেপ্লিকা বাংলাদেশের অন্যান্য বড় শহরে দেখা যেতে পারে, প্রয়োগ করে দেখা যেতে পারে যে তাদের এই সাফল্যের নেপথ্যে কারা ছিল, কিভাবে ছিল, কি ধরনের কর্মপরিকল্পনা ছিল এবং তার বাস্তবিক প্রয়োগ কী ছিল আর কি। আমার মনে হয় আমরা রাজশাহী থেকে সেই শিক্ষাটা নিতে পারি এবং আমাদের সম্মানিত মেয়র সাহেবরাও সে ব্যাপারে সজাগ থাকতে পারেন এবং আমাদেরকে একটু স্বস্তি দিতে পারেন আর কি। শীতকালটা এমনিতে একটু অন্যরকম আনন্দের, কিন্তু এই যে দূষণ ধুলা এবং নানাবিধ কারণে এই কালটা একটু অন্যরকমের অস্বস্তিকর হয়ে যায়। আপনি যেটা বললেন যে রাজশাহী যদি একটা মডেল তৈরি করতে পারে তাহলে সেটা আমাদের অনুকরণ করতে বা অনুসরণ করতে অসুবিধা কোথায়? আর এবারে শীতকালে তো আর একটু দুর্যোগ রয়েছে, করোনার হানা বাড়বে, সেটি আমাদের সবার জন্য উদ্বেগ উৎকণ্ঠার বিষয় আর কি। তবু সমকালের হেডলাইনটা যদি আরেকবার পড়ে শোনাই আপনাকে, আসল অপরাধীরা থাকে ধরাছোঁয়ার বাইরে। রাজধানীর 29 মার্কেটে 3,438 অবৈধ দোকান এবং এই দুই দোকান নিয়ে গত 2 দিন ধরে নানা ধরনের তোলপাড় চলছে। অবৈধ দোকান সবাই জানে, তারপরে অবৈধ থাকে কি করে? আসলে দেখেন, সব জায়গায় তো একটা আনহলি অ্যালায়েন্স থাকে। যিনি দোকানটাকে লিজ দিয়েছেন তারা সিটি কর্পোরেশনের কর্মকর্তা, সেটি স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক। যিনি নিয়েছেন তিনিও জানেন যে নকশা বহির্ভূত জায়গায় তিনি একটি অস্থায়ী ইমারত নির্মাণের একটি প্রক্রিয়া যাচ্ছেন, অথবা যেখানে গ্যারেজ থাকার কথা ছিল সেখানে তার দোকান স্থাপন হয়েছে। উনি কিন্তু আবার ট্রেড লাইসেন্সও পেয়েছেন সিটি কর্পোরেশন থেকে, আবার এক ধরনের ভাড়াও দিচ্ছেন আর কি। এই যে এক ধরনের লুকোচুরি খেলার, আসলে আমরা তো দেখছি যে উচ্ছেদ হচ্ছেন একজন ব্যবসায়ী আর কি, কিন্তু কারা এটা দিল,
কিভাবে নকশা বহির্ভূত জায়গাতে আসলে দোকান স্থাপন হলো সিটি কর্পোরেশন, এটা কি দেখভাল করবার জন্য কেউই ছিল না। আমি যদি সেখান থেকে ভাড়া নিতে পারি, অস্থায়ীভাবে টাকা নিতে পারি, দোকান মালিক সমিতির জবাবদিহিতার জায়গা কোথায়? ওইখানকার যারা ক্ষমতাবান অর্থাৎ সিটি কর্পোরেশনকে কুক্ষিগত রাখবার জন্য যে সিন্ডিকেট রয়েছে তাদের কি অবস্থা? ওই এলাকার কাউন্সিলর, নির্বাচিত কাউন্সিলরের ভূমিকা কি? আর এই 3,500 দোকানের যে তথ্য দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে এই সংখ্যা আরও বাড়তে পারে, কিন্তু এগুলো তো রাতারাতি গড়ে ওঠেনি, ব্যবসা তো রাতারাতিভাবে করছে না। তাহলে এই চক্রের সাথে যারা রয়েছে, উচ্ছেদ একমাত্র সমাধান হতে পারে না। কিন্তু উচ্ছেদ হলেও আমরা যেভাবে দেখি ফুটপাত উচ্ছেদ হয়, আবার আরেকজন আসে, এরকম না। এই যে নকশা বহির্ভূতভাবে দোকান যারা বরাদ্দ দিয়েছেন এবং সেই বরাদ্দ চক্রের সঙ্গে সিটি কর্পোরেশন হোক আর অন্যান্য যারাই সম্পৃক্ত থাকুক, ক্ষমতাবান মানুষরা, তাদের মুখোশটা তুলে ধরুন এবং তাদের আসলে এই যেভাবে হেডলাইনটা হচ্ছে যে এরা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থাকে, সিন্ডিকেটের হয়তো বা শিখণ্ডি চেঞ্জ হয়, কিন্তু আসলে আমরা দেখি যে অপতৎপরতাগুলো চলতে থাকে। তবু আমরা দিনের পর দিন নেপথ্যের মানুষদের নিয়ে আলোচনা করছি, আসলে নেপথ্যের মানুষরা কি ধরাছোঁয়ার বাইরেই তো থাকে? বাইরেই থাকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি বাইরেই থাকে। এই মুখোশধারী মানুষরা আসলে অনেক প্রভাবশালী, শক্তিশালী, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও এরা টিকে থাকে আর কি। এরা হচ্ছে এরকম একটা জায়গাতে, এরা সবসময়ই আসলে টিকে থাকে আর কি। মানে ওদের খোলসটা এত বড়, এত পুরু, যেটা এত পুরু আর আসলে আমরা মানে খুলে দেখাতে পারছি না আর কি। আমরা একটু করোনার কালে যাই। আপনি শুরুতেই বলছিলেন যে শীত আসলেই করোনা বাড়বে, এটা তো বারবার মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক করে দিচ্ছেন। কিন্তু আজকের পত্রপত্রিকায় আমাদের সময়ে যে হেডলাইনটা হয়েছে, শাহজালাল বিমানবন্দরে ঢিলেঢালা স্বাস্থ্য পরীক্ষা, তাহলে কি মার্চে যে ভুলটা আমরা করলাম সেই ভুলটাকে আবার করতে যাচ্ছি আমরা? না, ধরুন বিশ্বব্যাপী তো বলা হচ্ছিল যে বড় শহর, বন্দর, যে জায়গায় মানুষের আনাগোনা থাকে, অর্থাৎ বিমানবন্দর, সমুদ্র বন্দর যেটাই থাকুক, আমাদের তো প্রধান বন্দর হচ্ছে ঢাকা। আমরা সে সময় দেখেছিলাম যে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে একটা ঢিলেঢালার বিষয়। আবার এখন আমরা দেখলাম যে এখন একটি ঢিলেঢালা চক্রই কিন্তু সেখানে গড়ে উঠেছে। করোনার সনদ নাই, অর্থাৎ পজিটিভ সনদ নিয়েও এসেছে, করোনা সনদ ছাড়াও মানুষ আসছে। মানে এটা কিন্তু একটি ভয়াবহ তথ্য এবং উদ্বেগজনক তথ্য। রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান এবং সরকারের বিভিন্ন সংস্থা কিন্তু দফায় দফায় বলছে, প্রজ্ঞাপন জারি করেছে, সতর্ক বার্তা দিচ্ছে এবং এক ধরনের সচেতনতা তৈরি করছে। কিন্তু আমাদের এই প্রধান বিমানবন্দর যারা দায়িত্ব রয়েছেন, তাদেরকে দেখা গেল যে সংশ্লিষ্ট সংস্থা এখন সতর্ক করছে মাত্র আর কি। কেন এটা করতে হবে? এই যে স্বাস্থ্যকর্মীদের এই যে নৈরাশ্যজনক অবস্থা আমাদেরকে তো আসলে একটি বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিবে আর কি। এবং যে সমস্ত এয়ারলাইন্সে এই সমস্ত অপতৎপরতা চলছে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা না হয়নি, হালকাভাবে তাদেরকে একটি সতর্ক বার্তাই দেওয়া হয়েছে মাত্র। আমার কাছে মনে হয় মানুষের জীবন মরণের যেখানে বিষয়, সেখানে শুধু সতর্ক বার্তা দিয়ে কাজ হবে না, আইনের সুষ্ঠু এবং সফল প্রয়োগ আসলে দরকার। যারা এই চক্রের সাথে যুক্ত রয়েছেন, সে স্বাস্থ্যকর্মী হোক, এয়ারলাইন্সের কর্মী হোক, এয়ারলাইন্স কর্তৃপক্ষ হোক, তার বিরুদ্ধেই আসলে ব্যবস্থা নিতে হবে। কারণ বাইরে থেকে করোনা নিয়ে ছাড়া আর সুযোগ নাই। কারণ আমরা ঘনবসতিপূর্ণ দেশ, এই দেশে আসলে বাইরে থেকে আর করোনা, এমনি দেশের ভেতরে করোনার পরিস্থিতি মোকাবেলা করবার জন্য আমরা হিমশিম খাচ্ছি, সে সময় কিন্তু এটা আমাদের কাছে আসলে তার মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনি যেটা বলতে যাচ্ছেন যে আমরা মার্চের দিকে যে ভুলটা করেছি সেই ভুলটা যেন না করি এবং তার পুনরাবৃত্তি কোনোভাবেই করা যাবে না। এই ক্ষেত্রে আসলে খুবই সচেতন থাকতে হবে, দৃঢ়তার সাথে আসলে আইনের প্রয়োগ করতে হবে। একটি আশার খবর, গত কয়েকদিন ধরে এই আশার খবরটি নিয়ে কথা বলছি আমরা। আমাদের স্বপ্নের পদ্মা সেতু, সেই স্বপ্ন আমরা অনেকেই ভাবছিল যে এই সেতুটি করা যাবে না, হবে না, দুর্নীতির অভিযোগ উঠলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একক সিদ্ধান্তেই বললেন আমি আমার পদ্মা সেতু করব। এবং আজকে যদি প্রথম আলোর হেডলাইনটাই আপনাকে পড়ে শোনাই, এবং প্রথম আলো একটি 1 পৃষ্ঠা ব্যাপী আলাদা একটা করপত্রের মতো করেছে, এবং এখানে হেডলাইনটা হয়েছে পদ্মার দুই পারের সংযোগ আজ। এবং এখানে আর একটি জিনিস বলা হচ্ছে যে ঢাকা থেকে ভাঙা যাওয়া যাবে 1 ঘন্টায়, দিনে পাড়ি দেবে 24,000 যান। স্বপ্নটা কেমন? স্বপ্ন তো আসলে এই যে আমরা দেখেছি, এটা যদি একটু যাই, যে বিশ্বব্যাংক হঠাৎ করে বলা শুরু করলো যে দুর্নীতির অভিপ্রায় আর কি। ওনারা অভিপ্রায় বললেন, কিন্তু এটা প্রমাণ করতে পারলেন না। বাংলাদেশ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা নেতৃত্ব, আমরা দেখলাম যে নিজস্ব অর্থায়নে একটি বিশাল সেতু আসলে স্থাপন করা সম্ভব। এটি নিয়ে তদানীন্তন সময়ে আমরা দেখেছি যে অর্থনীতিবিদ, বিশ্লেষক, গবেষক, তাদের ভিতরে সন্দেহ সংশয় ছিল। কিন্তু আমরা দেখলাম যে আসলে রাজনৈতিক সিদ্ধান্তের দৃঢ়তা থাকলে সেটি অর্জন করা সম্ভব। আমাদেরকে ধারণা দেওয়া হয়েছিল যে যদি নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু করা যায় তাহলে মূল্যস্ফীতি বাড়বে,
কিন্তু আমরা কিন্তু দেখলাম যে বাংলাদেশের মূল্যস্ফীতি অলমোস্ট 6% ঘরেই রয়ে গেছে আর কি। আমরা দেখলাম যে নিজস্ব অর্থায়নে করার সক্ষমতা হয়তো বাংলাদেশের নাই। এই পদ্মা সেতু যে সময় তৈরি হচ্ছে বাংলাদেশে তখন কিন্তু রেকর্ড পরিমাণ রিজার্ভ রয়েছে, অর্থাৎ বৈদেশিক মুদ্রার কিন্তু কোনো সংকট আমাদের নাই। অর্থাৎ এই যে সামষ্টিক অর্থনীতির যে মানে সুনিপুণ ব্যবস্থাপনায় আমরা একটি সেতু তৈরি করতে পেরেছি। এই সেতু তৈরি করার মধ্য দিয়ে আত্মনির্ভরশীল জাতি, মর্যাদাশীল মানুষ হিসাবে আমাদেরকে যেমন দাঁড় করানো হয়েছে, এবং বিশ্বব্যাংকের বিভ্রান্তিকর তথ্য যে আমরা সবসময় মেনে নিই না তারও কিন্তু একটি জোরালো প্রতিবাদ আমরা দিয়েছি। সেই সাথে মাটি ও মানুষের সাথে যারা সম্পৃক্ত নয় কিন্তু গবেষণা কর্মের সাথে যারা থাকেন তাদের বার্তাও সন্দেহ সংশয়কে কিন্তু আমরা উড়িয়ে দিতে সক্ষম হয়েছি। সেই সেতুর আজ মিলন হওয়ার কথা যদি আমাদের বৈরী আবহাওয়া না থাকে। আমরা আশা করব যে এই যে সংযোগ বা সন্ধি যেটাই বলেন না কেন, পদ্মার দুই পারে আসলে এক ধরনের মিলন ঘটবে মাত্র। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আমাদের জিডিপির গ্রোথ, অর্থাৎ আমাদের যে অর্থনৈতিক মানে প্রাণশক্তি, সেই প্রাণশক্তিতেও কিন্তু একটা স্পন্দন এখানে তৈরি হবে আর কি। এবং সেই পদ্মা সেতুর, পদ্মা তো শুধুমাত্র সড়ক সেতু হচ্ছে না, সেখানে কিন্তু আমাদের রেল সেতু থাকছে। পণ্য পরিবহন বলেন, যাত্রী পরিবহন বলেন, এটা কিন্তু একটি বড় ধরনের ভূমিকা স্থাপন করবে। দক্ষিণ বাংলার সাথে আসলে সারা বাংলাদেশ কিন্তু এখন সড়ক নেটওয়ার্কের আওতায় চলে আসলো, এবং এটা কিন্তু এক ধরনের আমাদের অর্থনীতিতে যেমন উল্লম্ফন হবে, আমরা মনে করি যে সামাজিকভাবেও কিন্তু আমরা এক ধরনের অগ্রগতির জায়গাতে চলে যাব। আর পদ্মা যেহেতু একটি ল্যান্ডমার্ক স্থাপনা, সেটা কিন্তু বিশ্বে এক ধরনের একটি বড় সেতুর তালিকায় কিন্তু এই পদ্মা বরাবরই রয়ে যাবে আর কি। আমার ধারণা যে আমরা যে অর্থনৈতিক ব্যবস্থাপনায় যে সক্ষম হয়েছি তারও কিন্তু একটি মাইল ফলক অর্জন হচ্ছে। একইভাবে তবু আমার মনে হয় যে আরেকটি প্রসঙ্গ আমরা উল্লেখ করতেই পারি। আজকের যে সাফল্যের কথাগুলো বলছি আমরা যদি আর কয়েক মাস পরে ঢাকা শহরের এই পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকে, ঢাকা শহরে রুরাল রেলটা চালু হবে, আবার যদি চট্টগ্রামের কর্ণফুলী টানেলটা যদি আপনি চিন্তা করেন, তাহলে সবকিছু মিলিয়ে এই যে উন্নয়ন অগ্রযাত্রার যে এই যে একটা বড় ধরনের কি বলে আলো ফেলছে বাংলাদেশ, এই বাংলাদেশকে কি এগিয়ে আর দাবিয়ে রাখা কি সম্ভব? না, আর হয়তো দাবিয়ে রাখা সম্ভব না। আমরা যে এই যে উন্নয়নের প্রসববেদনা এবং বড় বড় মেগা প্রকল্পগুলো হচ্ছে, তখনই কিন্তু আমরা দেখছি নানাভাবে ষড়যন্ত্রের ডালপালা বিস্তার হচ্ছে আর কি। এই যে আপনি যদি এই সময়টাকে দেখেন, যে যখন আমাদের মানে মাইল ফলক অর্জনগুলো হতে যাচ্ছে, করোনা কালেও বাংলাদেশের অর্থনীতি নিয়ে যখন বহুসী প্রশংসা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো, সেই সময় দেখলাম যে আমাদের যাত্রাকে টেনে ধরতে হবে। হঠাৎ করে বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীতে আমরা দেখলাম যে তার ভাস্কর্যের উপর আক্রমণ করা হচ্ছে। মানে এটি কি আসলে দেখতে হবে যে এটা কি আমাদের উন্নয়ন বিরোধী চক্র, মুক্তিযুদ্ধ বিরোধী যারা দুঃস্বপ্ন দেখেন তাদের সম্মিলিত প্রয়াস কিনা, যে আমাদের অগ্রযাত্রাকে তারা টেনে হিসড়ে পেছনের কাতারে রেখে দিতে চান কিনা, সেটি আমার মনে হয় নীতি নির্ধারকদের কাছে নতুন করে ভাবনার অবকাশ আছে। এটা আপনি একেবারে যথার্থ বলেছেন যে আজকে ডিসেম্বর মাস বিজয়ের মাস, এবং এই মাসে আমরা আমাদের মুক্তিযুদ্ধের মহান বিজয়ের কথা আলোচনা করব, আনন্দ করব, এবং এইটা বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী, এবং আগামী বছর কিন্তু আমরা আমাদের 50 বছর স্বাধীনতার 50 বছর পার করছি। ঠিক সেই সময় আপনি যথার্থই বলেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে আলোচনাটা, যে সমালোচনা উঠেছে, মানে এই যে ভাঙচুরের যে স্পর্ধা দেখিয়েছেন, দুঃসাহস দেখিয়েছেন, এরা যেমন উন্নয়ন অগ্রগতির পরিপন্থী কাজ করেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে চক্রই এরা আর কি, যারা আমাদেরকে সবসময় পেছনের কাতারে দেখতে শুনতে ভালো লাগে আর কি। এর সাথে দেশি বিদেশি কোনো চক্র জড়িত কিনা সেটি আসলে দেখা, এটা অবশ্যই দেখা দরকার যে দেশি বিদেশি কোনো চক্র এর সাথে জড়িত আছে না। আমরা একটু আমাদের পারিবারিক আলোচনার মধ্যে একটু যেতে চাই। পরিবার মানে আমাদের বাচ্চাদের পড়াশোনা এবং লেখাপড়া, এবং একটি পত্রিকায় কালের কণ্ঠেই দেখলাম যে এই মাসেই ভর্তি পরীক্ষা, স্কুলের যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষা এই মাসেই বোধ করি সম্পন্ন করা হবে। পরীক্ষাটা এবার হচ্ছে লটারির মাধ্যমে হচ্ছে, 15 তারিখে সম্ভবত এটা উন্মুক্ত করে দেবে, 30-31 তারিখের ভেতরেই হয়তো এটা সমাধান করবে। আমরা তো মনে করি যে এটা আসলে এই করোনা পরিস্থিতিতে তো আসলে পরীক্ষা নেওয়ার বাস্তবতা আমাদের কাছে নাই, কারো কাছেই নাই। এবার ঝুঁকি এড়াতে আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ভালো উদ্যোগ নিয়েছেন, সাধুবাদ জানানোর মতোই উদ্যোগ এটি বটে। সেক্ষেত্রে তো একটা ব্যাপার কি আলোচনার জায়গা আসতে পারে কিনা, যে আমাদের 1 বছর ধরে আমাদের বাচ্চারা, আমাদের শিশুরা পড়াশোনার বাইরে থাকলো, এবং অনলাইন বা নানাভাবে তাদেরকে পড়াশোনায় ব্যস্ত রাখার চেষ্টা চলছে। সামনের বছরে নতুন বইয়ের একটা সম্ভাবনা, বই হাতে আসবে। সবকিছু মিলিয়ে এই বাচ্চাদের জন্য আমাদের পরামর্শ কি থাকতে পারে বলে মনে হয়? আচ্ছা, সেই পরামর্শটা থাকতে পারে এই কারণে যে বাচ্চাদের বিষয়ে আমরা যেটা বলতে চাই
যে বাচ্চারা তো এক ধরনের পড়াশোনার সাথে সংযুক্ত হয়েছে, কিন্তু আমি বলবো যে ডিজিটাল ডিভাইসের যে বিষয়টা, গ্রাম অঞ্চলে আসলে অনলাইন বা অ্যাক্টিভিটিসগুলো একরকম, রাজধানীতে একরকম দেখা যাচ্ছে। এটাকে আরও সার্বজনীন প্রক্রিয়াতে পৌঁছে দেওয়ার জন্য বেশ কিছু উদ্যোগ দরকার। আমি বলবো যে সব কিছুই সরকারকে করতে হবে বা সরকার করবেন এমনটা না। আমরা চাই যে এটা যাতে সবাই সমভাবে পেতে পারে, এটা বেসরকারি উদ্যোগও হতে পারে। ইন্টারনেটের সুবিধা আসলে চারিদিকে যাতে ছড়িয়ে যেতে পারে, ছাত্ররা যাতে আরেকটু স্বল্প পয়সায় আসলে এই ডিজিটাল ডিভাইসের জায়গাতে যেতে পারে। ইউজিসি কিন্তু একটা উদ্যোগ নিয়েছে যে এক ধরনের মোবাইল কিনবার জন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে, কিন্তু প্রান্তিক যে ছাত্রটা প্রাইমারি স্কুলে পড়ে, মাধ্যমিক স্কুলে পড়ে, সেই সুবিধাগুলো কিন্তু সেখানে ছড়িয়ে দেওয়া দরকার। যেহেতু করোনা এককভাবে মোকাবেলা করবার জায়গায় আমাদের নাই, সেই জন্য আসলে ডিজিটাল যে অবকাঠামো রয়েছে সেটি সর্বোত্তম ব্যবহার করা দরকার। তাতেও কিছুটা হলেও আমাদের যে মানে প্রায়োগিক পড়াশোনার যে ক্ষতি, তা কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যেতে পারবে। এটা আপনি খুবই যথার্থ বলেছেন যে আমাদের মনে হয় যে বাংলাদেশটাকে শুধু শহর ভাবলে চলবে না, পুরো বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলে যে ছাত্রটি আছে তার কথাটাও ভাবতে হবে, এবং তার কাছে যাতে এই সুবিধাটা পায়, অনলাইনের সুবিধাটা যাতে পায়, সে যাতে অল্প পয়সায় নামমাত্র মূল্যে ওই ছাত্র যাতে আসলে ইন্টারনেট সেবাটা পায় এবং আরেকটি ডিভাইস যাতে পায়, এবং সেটা স্বল্প পয়সায় কী করে দেওয়া সম্ভব সেটি আসলে ভাবতে হবে। ওই করোনাকালে বোধ করি আমাদের তথ্য প্রযুক্তির যে অগ্রগতি, সেটাকে আমরা আরো মর্মে মর্মে অনুধাবন করলাম, এবং সামনের পৃথিবী যে ডিজিটাল পৃথিবী, সেটাকেই যে আমাদের নির্ভর করে চলতে হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম, এবং সেটা গ্রামে গঞ্জে যাতে পৌঁছে দেওয়া যায় সেটাই জরুরি। এবং এই যে আমরা জানি যে একটা গ্লোবাল রিপোর্ট প্রকাশ হয়েছিল করোনাকালে, এবং সেখানে কিন্তু বলেছে যে বাংলাদেশের ডিজিটাল যে অবকাঠামো, এটির অনেকটা সবল এবং সতেজ থাকার কারণে আমাদের অর্থনীতিতে ধাক্কা আনুপাতিক হারে কম লেগেছে আর কি। অতএব এইটা আমাদের উপলব্ধির ভিতরে থাকলে আমার মনে হয় যে আমরা এই সমস্ত দুর্যোগ আসলে মোকাবেলা করতে পারবো। আজকে আমরা অনেক সাফল্যের কথা বললাম, আমাদের দেশটার সাফল্যের কথা। আরেকটি সাফল্যের কথা বলি, আমাদের সমাজ থেকে সব পত্রিকায় এসছে, বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী। নিশ্চয়ই তিনি ক্ষমতাধর মানুষ এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, এবং তিনি সফল নেতৃত্বের জায়গাতেই রয়েছেন। আমরা এতক্ষণ যে সমস্ত অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, আমাদের শিক্ষা, যে সমস্ত কথাগুলো তুলে ধরলাম, এর কিন্তু একটা মাইল ফলক অর্জন আমরা গত এক দশকে দেখেছি আর কি। এবং এই নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষা করা এবং নীতির আসলে সফল প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে চলেছে, যার একক কৃতিত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিজেরই আর কি। আমরা আশা করব তার মানে সুস্বাস্থ্য কামনা করি, এবং তার নেতৃত্ব দীর্ঘ হোক, এবং আমাদের যে উন্নয়ন অগ্রযাত্রার যে নৌকা তিনি চালাচ্ছেন সেটি আরও আসলে দ্রুত গতিতে চলুক, এবং আমরা আসলে স্বপ্নের অগ্রগতিতে আসলে পৌঁছে যেতে চাই, যেটি আমাদের মুক্তিযুদ্ধের ভিতরে স্বপ্ন ছড়িয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কথা বলতেই হবে যে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রার একটা দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমরা চাই, এটি আমরা শুধু বলছি না, এটি কিন্তু বিশ্বের রোল মডেল হিসেবে একে ট্রিট করা হচ্ছে। আপনি জাতিসংঘ বলেন, আমরা ভিন্ন ভিন্ন মাত্রায় যে গ্লোবাল যে রিপোর্টগুলোকে আসলে মর্যাদাশীল জায়গা থেকে দেখা হয়, গুরুত্ব দেওয়া হয়, সেই সমস্ত জায়গাতেও কিন্তু বাংলাদেশের এই অগ্রযাত্রাকে কিন্তু আসলে প্রশংসাই করা হচ্ছে আর কি। তার মানে হচ্ছে যে আমরা সঠিক পথে এগোচ্ছি আর কি। সেটাই। কিন্তু তবু একটা ব্যাপার যেটা হলো যে আমরা যদি দুর্নীতিটা একটু কমাতে পারি, আমরা যদি দুর্নীতিমুক্ত হতে পারি, দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং অপশক্তি সবগুলোকেই প্রতিরোধ করতে হবে একসাথে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অতিথি যে কথাটা বললেন, দুর্নীতি প্রতিরোধ করতে হবে, এটাই আসলে এই সময়ের দাবি। আমাদের অনেক উন্নয়ন অগ্রযাত্রা হচ্ছে, পদ্মা সেতুর মতো একটি স্মৃতির কি বলবো বাস্তব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা পারি, অনেক কিছুই পারি। করোনাকালীন এই দুঃসময়ে প্রত্যেক দিন যে অনুরোধটি আপনাদের করি, স্বাস্থ্য বিধি মেনে চলবেন, শুধু নিজে না, অন্যকেও স্বাস্থ্য বিধি মেনে চলতে বলবেন, প্রতিবেশীর খেয়াল রাখবেন, প্রিয় মাতৃভূমির খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই। বিজয়ের মাসে অনেক আনন্দ করব আমরা, এটাই তো স্বাভাবিক। অনেক শুভকামনা। আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।